বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে বিএড ক্লাসের সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা একে একে বিএড এর চতুর্থ ক্লাসে উপনীত হয়েছি। ইতিপূর্বে বিএড কোর্সের সিলেবাস এবং আবশ্যিক বিষয়ের সাথে সম্পৃক্ত একটি বিষয় মাধ্যমিক শিক্ষা এর উপরে দুইটা ক্লাস নিয়েছি। আজ আমরা আবশ্যিক বিষয়ের আরো একটি বিষয় শিখন শেখানো দক্ষতা ও কৌশল এর উপরে দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাসেও উপস্থিত হয়েছে। আজ এই ক্লাসে আপনাদেরকে একটি বিশেষ প্রশ্নের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আজ যে প্রশ্নটির উপরে আলোচনা করা হবে এই প্রশ্নটি বিএড কোর্সের জন্য অত্যন্ত উপযোগী এবং আপনাদের আসন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। প্রশ্নটি আপনাদের জন্য এতই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নটি আপনাদের সেমিস্টার পরীক্ষা এবং ফাইনাল অর্থাৎ চূড়ান্ত পরীক্ষায় একীভূতভাবে আসতে পারে। তো দেখা যাক আজকে প্রশ্নটি কি প্রসঙ্গে তুলে ধরা হয়েছে। এখানে প্রশ্ন এর মধ্যে লেখা হয়েছে শিখন শেখানো দক্ষতা ও কৌশল কি। যে বিষয়ের সাথে সম্পৃক্ত এই প্রশ্ন, শিখন শেখানো দক্ষতা ও কৌশল কি, শিখন শেখানো দক্ষতা ও কৌশলের মূল উপাদানগুলো কি কি, এই বিষয়ের উপরে আজকে ক্লাসে আলোচনা করা হবে। তো আমরা এখানে আলোচনার প্রথমেই শিখন শেখানো দক্ষতা ও কৌশল কি এই বিষয়ের উপরে কথা বলবো। ইতিপূর্বে এই প্রশ্নের আংশিক আলোচনা হয়েছে। তো আজকে আমরা এই প্রশ্নের অবশিষ্ট অংশ আলোচনার মধ্য দিয়ে এই ক্লাস শুরু করব এবং এই প্রশ্নের সাথে সম্পৃক্ত আরেকটি অংশের উপরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা প্রথম দেখেছি যে শিখন শেখানো দক্ষতা ও কৌশল কি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিক্ষাদান এবং শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়া আরো কার্যকর, গ্রহণযোগ্য, যুগ উপযোগী এবং কাঙ্ক্ষিত করে তোলার জন্য বা অধিক কার্যকর করার জন্য ব্যবহৃত পদ্ধতি, কৌশল এবং উপকরণ, অর্থাৎ যে পদ্ধতি, যে কৌশল এবং যে উপকরণ ব্যবহার করে একজন শিক্ষক শিক্ষণীয় বিষয়কে শিক্ষার্থীদের সামনে অধিক গ্রহণযোগ্য এবং কাঙ্ক্ষিত করে তুলতে পারে, সেটাই হচ্ছে শিখন শেখানো দক্ষতা ও কৌশল। অর্থাৎ একজন শিক্ষকের টিচিং ক্যাপাসিটি এর উপরে নির্ভর করবে এবং তার দক্ষতার উপরে নির্ভর করবে যে শিক্ষার্থীরা কতটুকু এই শিক্ষণ শেষে তারা গ্রহণ করতে পেরেছে অথবা পারেনি। অর্থাৎ শিক্ষার্থীদের সফলতা এবং ব্যর্থতা সবকিছুই নির্ভর করবে শিখন শেখানো দক্ষতা ও কৌশল এর উপরে। অর্থাৎ এই শিখন শেখানো দক্ষতা ও কৌশল হচ্ছে একটা টিচিং এর ভিত্তি, শিক্ষার্থীদের শেখার ভিত্তি, শিক্ষণীয় বিষয়কে অধিক কাঙ্ক্ষিত করে তোলার একটা গ্রহণযোগ্য মাধ্যম। অর্থাৎ এক কথায় শিখন শেখানো দক্ষতা ও কৌশল হচ্ছে একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি
একটা কৌশল, একটা পন্থা, একটা প্রক্রিয়া, যার মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীরা একটা গ্রহণযোগ্য পরিবেশে শিক্ষণীয় কার্যক্রমকে সফলতার লক্ষ্যে পৌঁছানোর একটা সুযোগ পেতে পারে। তো আমরা দ্বিতীয় পর্যায়ে যে আলোচনাটা করব, শিখন, শিক্ষণ পদ্ধতি কি, আমরা শিখন শেখানো দক্ষতা ও কৌশল কি, এই বিষয়ের উপরে কথা বললাম। এখন শিখন পদ্ধতি কি, এইটার উপরে কথা বলব। যেহেতু শিখন শেখানো দক্ষতা ও কৌশল, এর মধ্যে কয়েকটি বিষয়ের সম্পৃক্ততা রয়েছে, আমি এখানে শিখন শেখানো দক্ষতা ও কৌশল কি এই আলোচনার মধ্যে শেষের অংশে আমি এখানে দেখিয়েছি শিক্ষণ পদ্ধতি, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা এবং শিক্ষকের বিষয়বস্তুর জ্ঞান, এই চারটি বিষয়কে সামনে রেখে একজন শিক্ষক শিখন শেখানো দক্ষতা ও কৌশলকে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে যুগ উপযোগী করে তোলার, উপযোগী করে তুলতে সক্ষম হয়। তো আমরা এই জন্যে এই যে শিখন পদ্ধতি, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, যোগাযোগের দক্ষতা এবং বিষয়বস্তু, এই চারটির উপরে স্পেসিফিক সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এই চারটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টি আসছে, এটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি। শিক্ষণ পদ্ধতিটা কি জিনিস, বা শিক্ষণ পদ্ধতি কি কি ভাবে অর্জিত হতে পারে, অথবা কিভাবে একজন শিক্ষক শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করতে পারে। শিক্ষণ পদ্ধতি, হোয়াট ইজ টিচিং মেথড, শিক্ষণকে আমরা টিচিং বলি আর শিক্ষণকে আমরা লার্নিং বলি। এটা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করা হয়েছে। তো হোয়াট ইজ টিচিং মেথড, টিচিং মেথডটা আসলে কি, শিক্ষণ জিনিসটা কি? শিক্ষণ হচ্ছে শিক্ষকের কাজ, আর শিখন এটা হচ্ছে শিক্ষার্থীদের কাজ। কিন্তু শিখনের সাথে সম্পৃক্ত থাকে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই, আর শিক্ষণের সাথে সম্পৃক্ত থাকে শুধুমাত্র শিক্ষক। অর্থাৎ শিক্ষক এই শিক্ষণের সাথে জড়িত, আর শিক্ষণের সাথে জড়িত শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই। কারণ শিক্ষণ ছাড়া শিক্ষণ কোনো অবস্থাতেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে, সফলতার লক্ষ্যে, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এ কারণে শিক্ষণ ছাড়া শিক্ষণ কোনো অবস্থাতেই সম্ভব নয়। অর্থাৎ শিক্ষক শিক্ষণ কার্যক্রমকে কাজে লাগিয়ে শিক্ষণ কার্যক্রমকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি করতে পারি। তো এখানে আমরা যে বিষয়টা দেখছি এখন, শিক্ষণ কি, শিক্ষণটা হচ্ছে কার কাজ বললাম আমি, শিক্ষণটা হচ্ছে মূলত টিচারের কাজ। একজন টিচার, টিচারের কাজ হচ্ছে শিক্ষণ। তা কার সাথে জড়িত? ফর দ্য টিচার্স, ফর দ্য টিচার্স, অর্থাৎ টিচারের সাথে এই বিষয়টা জড়িত, শিক্ষণ। তো একজন শিক্ষক যদি শিক্ষণীয় কার্যক্রমকে কাঙ্ক্ষিতভাবে তুলে ধরতে চায়, তাহলে তার জন্য শিখনের কোনো বিকল্প নেই। অর্থাৎ শিখন ছাড়া শিক্ষাদান কার্যক্রম কোনো অবস্থা, শিখন ছাড়া শিক্ষাদান কার্যক্রম কোনো অবস্থাতে ফলপ্রসূ করা সম্ভব নয়। তো শিক্ষণ পদ্ধতিটা কি, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের কাছে জ্ঞান এবং দক্ষতা হস্তান্তরের জন্য, তাদের যে জ্ঞান রয়েছে, অর্জিত জ্ঞান এবং তাদের যে দক্ষতা রয়েছে, এটা শিক্ষক তার কাছ থেকে শিক্ষার্থীদের মাঝে হস্তান্তরের জন্য যে কৌশল, যে পদ্ধতি ব্যবহার করেন, এই পদ্ধতি বা এই কৌশলকে প্রকৃতপক্ষে শিখন বলা হয়, শিক্ষণ বলা হয়। এই পদ্ধতিকে শিক্ষণ বলা হয়। এই পদ্ধতিগুলি বিভিন্ন ধরনের হতে পারে। একজন শিক্ষক যখন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা প্রদান করবেন, তখন ওই শিক্ষক তার নিজস্ব পদ্ধতি, নিজস্ব রুচি, নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব দক্ষতা এবং নিজস্ব যোগ্যতাকে কাজে লাগিয়ে তিনি চেষ্টা করবেন, যদি সুশিক্ষক হন তাহলে চেষ্টা করবেন বিষয়টিকে অধিক সহজ এবং কাঙ্ক্ষিত ভাবে শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করতে। তো আমরা এখানে যে বিষয়টি দেখছি, যে শিক্ষণ পদ্ধতিটা, এই পদ্ধতিটা প্রকৃতপক্ষে নির্ভর করে একজন শিক্ষকের উপরেই। কিন্তু শিক্ষকের উপরে নির্ভর করবে
কথাটা যুক্তিযুক্ত, বাট শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে নয়, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে শিক্ষণীয় বিষয়কে কাজে লাগিয়ে শিক্ষক তার নিজস্ব দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে এই শিক্ষণ পদ্ধতিকে অধিক ফলপ্রসূভাবে শিক্ষার্থীদের মাঝে যদি প্রয়োগ করেন, তাহলে এই শিক্ষাদান কার্যক্রম সফলতায় পর্যবসিত হবে। তা না হলে শিক্ষাদান কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হবে। তো এই জন্য এই পদ্ধতিগুলোকে আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। তো এখানে আমরা কিছু বিষয় দেখছি, দেখেন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষণ পদ্ধতির প্রকারভেদ। তাহলে শিক্ষণ পদ্ধতিটা আমরা কি পেলাম, যে শিক্ষণ পদ্ধতি হচ্ছে এটা জ্ঞান, শিক্ষকের জ্ঞান এবং দক্ষতা হস্তান্তরের একটা কৌশল, দ্য স্ট্র্যাটেজি ফর দ্য টিচার টু দ্য স্টুডেন্ট। অর্থাৎ এটা হচ্ছে শিক্ষকের জন্য একটা কৌশল, স্টুডেন্টদের জন্য, যে সে কোন পদ্ধতিতে, কোন ভাবে, কোন উপায়ে সে তার জ্ঞানকে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করবে। এটাই হচ্ছে শিক্ষণ পদ্ধতি। তো এই শিক্ষণ পদ্ধতি প্রকৃতপক্ষে বা ফান্ডামেন্টালি এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, আর একটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। তো শিক্ষক কেন্দ্রিক কেন্দ্রিক পদ্ধতি কি জিনিস, এক কথায় যদি আমরা চিন্তা করি, অর্থাৎ এখানে শিক্ষক কি হবেন, সর্বেসর্বা, অর্থাৎ শিক্ষক তার নিজের মতো করে পাঠকে উপস্থাপন করবেন। এটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। এই পদ্ধতি সনাতন খানিকটা, যদিও এই পদ্ধতিকে অত্যাধুনিক পদ্ধতি হিসেবে আমরা নিয়ে আসতে পারি, কিন্তু অত্যাধুনিক পদ্ধতি হতে গেলে তার সাথে সম্পৃক্ত থাকবে শিক্ষার্থী। তো আমরা এটা ডিটেলস আলোচনা না করেই আমরা প্রথমে জানার চেষ্টা করব যে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি একটা, আর একটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। এই দুইটা হচ্ছে প্রধান পদ্ধতি, শিক্ষণ শিক্ষণের প্রধান পদ্ধতি। তো শিক্ষক কেন্দ্রিক হচ্ছে যেখানে শিক্ষকই কর্তা, আর নাম্বার টু হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষক ভূমিকা পালন করবেন অভিভাবকে, বাট শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে। শিক্ষক কেন্দ্রিক পদ্ধতিতে শিক্ষকই প্রাধান্য পাবেন, বাট শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতিতে শিক্ষক সম্পৃক্ত থাকবেন বটে, কিন্তু শিক্ষার্থীদেরকে প্রাধান্য দিয়ে তাদের রুচি, তাদের দক্ষতা, তাদের যোগ্যতা, তাদের অভিজ্ঞতা এবং তাদের আহ গ্রহণ করার যে ক্ষমতা, এর উপরে ভিত্তি করে শিক্ষক অত্যন্ত বিচক্ষণতার সাথে তার শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করবেন, যেখানে শিক্ষার্থীরাই থাকবে মুখ্য, শিক্ষক নয় শিক্ষার্থী থাকবে মুখ্য। এটাকে আমরা শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি বলি। তো আমরা দুইটা মূল পদ্ধতি দেখলাম, এছাড়াও আরো কিছু পদ্ধতি এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখেন, বক্তৃতা পদ্ধতি, নাম্বার টু হচ্ছে আরো পদ্ধতির মধ্যে আমরা পেয়েছি আলোচনা পদ্ধতি, এরপরে আমরা পেয়েছি প্রকল্প পদ্ধতি, তারপরে আমরা পাচ্ছি এখানে পর্যবেক্ষণ পদ্ধতি। এই সকল পদ্ধতিগুলোকে আমরা প্রকৃতপক্ষে এই যে দুইটা পদ্ধতি রয়েছে উপরে আলোচনা করলাম, শিক্ষক কেন্দ্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক, এই দুই পদ্ধতির মধ্যেই সম্পৃক্ত করা হয়েছে। বক্তৃতা পদ্ধতি, এটা শিক্ষক বক্তৃতা প্রদান করবেন। আলোচনা পদ্ধতি, এটা শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ে আলোচনা করবেন। প্রকল্প পদ্ধতি, কোনো একটা কাজ শিক্ষক তার তত্ত্বাবধানে শিক্ষার্থীদেরকে ওই কর্ম সম্পাদন করতে বলবেন। আর পর্যবেক্ষণ পদ্ধতি, এখানে বিভিন্ন জিনিসের পর্যবেক্ষণ, পরীক্ষণ ইত্যাদির মাধ্যমে কর্ম সম্পাদন করা হবে, অর্থাৎ কাজ সম্পাদন করা হবে, যেখানে শিক্ষকের সম্পৃক্ততা থাকবে, শিক্ষার্থীর সম্পৃক্ততা থাকবে। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী কোনো বিষয়ের উপরে এক্সপেরিমেন্ট চালিয়ে, পরীক্ষা চালিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হবেন। এটাই হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। তো এই বিষয়গুলো আসলে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখব যে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি এবং শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি, এই দুটোর উপরে ভিত্তি করেই আর যত পদ্ধতি হয়েছে, সকল পদ্ধতির জন্ম হয়েছে। সকল পদ্ধতির জন্ম হয়েছে কোথায়? শিক্ষক কেন্দ্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতির উপরে ভিত্তি করেই জন্ম হয়েছে সকল পদ্ধতির। তো যাক, এখন আমরা দেখব যে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা কি। কারণ আমরা কয়টা জিনিসের উপরে আলোচনা করতে চেয়েছি, কয়টা বিষয়ের উপরে। নাম্বার ওয়ান হচ্ছে শিক্ষণ পদ্ধতি, যেটার আলোচনা আমরা এখনই করলাম। শিক্ষণ পদ্ধতি হচ্ছে দুইটা মূল, একটা হচ্ছে শিক্ষক কেন্দ্রিক, আর একটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক। এবার নাম্বার টু আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। অর্থাৎ নাম্বার ওয়ান হচ্ছে কি বললাম, শিক্ষণ পদ্ধতি,
নাম্বার টু হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা আসলে কি? শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, হোয়াট ইজ ক্লাসরুম ম্যানেজমেন্ট? ক্লাসরুম ম্যানেজমেন্ট আসলে কি জিনিস? শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা হলো একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি বা প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষকরা একটা অনুকূল ও কার্যকরী পরিবেশে শিক্ষার দান কার্যক্রম সম্পাদন করে থাকেন। এটি শিক্ষার্থীদের আচরণ নিয়ন্ত্রণ, পাঠদান প্রক্রিয়াকে সুসংহতকরণ এবং শ্রেণীকক্ষের শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষকের নেওয়া একটি পদক্ষেপ মাত্র, বা একটা পদক্ষেপ, বিভিন্ন পদক্ষেপের সমষ্টি মাত্র। অর্থাৎ শিক্ষার্থীরা ওই শ্রেণীকক্ষে কতটুকু আগ্রহী হবে, শিক্ষার্থীরা ওই শ্রেণীকক্ষের মধ্যে প্রকৃতির আলো কতটুকু অনুধাবন করতে পারবে, শিক্ষার্থীরা ওই শ্রেণীকক্ষের মধ্যে গরমের কারণে কষ্ট পাবে অথবা শীতের কারণে কষ্ট পাবে কি পাবে না, সব বিষয়ই এই শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার মধ্যে থাকে। অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষকের বক্তব্য কতটুকু শুনতে পাবে, পিছনের বসা শিক্ষার্থীরা শিক্ষকের বক্তব্য কতটুকু অনুধাবন করতে পেরেছে। অর্থাৎ সার্বিক ব্যবস্থাপনা একটা ক্লাসের শিক্ষার্থীদেরকে ফলপ্রসূ শিক্ষা দানের জন্য একটা প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়ার সমষ্টি হচ্ছে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, যেটা শিক্ষাদান কার্যক্রমের জন্য একটা অপরিহার্য উপাদান। তাহলে নাম্বার টু আমরা পেলাম এখানে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। নাম্বার থ্রি, নাম্বার থ্রিতে আমরা পেয়েছি কি? যোগাযোগ দক্ষতা। যোগাযোগ দক্ষতাটা আসলে কি জিনিস? যোগাযোগ কিসের জন্য প্রয়োজন? যোগাযোগটা কি কারণে আমাদের প্রয়োজন এই শিক্ষার মধ্যে? তাহলে এই যোগাযোগের দক্ষতা আমরা নাম্বার থ্রি দেখি। যোগাযোগের দক্ষতাকে আমরা কিভাবে আলোচনা করতে পারি? যোগাযোগের দক্ষতা, হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল? এই কমিউনিকেশন, যোগাযোগ, এই যোগাযোগটা হচ্ছে মানব সভ্যতার জন্ম থেকে শুরু করে মানব সভ্যতার শেষ পর্যন্ত, অর্থাৎ ক্রান্তি লগ্ন পর্যন্ত যোগাযোগের গুরুত্ব অপরিসীম। যোগাযোগ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা কোনো অবস্থাতেই যেমন সম্ভব নয়, কোনো কার্য সম্পাদনও তেমনি কোনো অবস্থাতে সম্ভব নয়। অর্থাৎ যোগাযোগই উন্নয়নের মূল ভিত্তি। অর্থাৎ যে কর্মের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যতই সহজ, সেই কর্ম সম্পাদন ও তত সহজ। যে প্রক্রিয়ার মধ্যে, যে কর্মের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যত, কি বলা যায়, যে যত ইজিয়েবল, আপনার ওই কর্ম সম্পাদন তত সহজ। তো সঙ্গত কারণে যোগাযোগের দক্ষতা হচ্ছে একটা অনন্য সাধারণ ভিত্তি কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে। তো যোগাযোগের দক্ষতা হলো প্রকৃতপক্ষে তথ্য, তত্ত্ব, ধারণা, অনুভূতি এবং মতামত অন্যের সাথে স্পষ্টভাবে আদান প্রদান করার ক্ষমতা বা মাধ্যম। এর মধ্যে শুধুমাত্র কথা বলা বা লেখাই নয়, বরং অন্যের কথা শোনা, বোঝা এবং উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাও এর অন্তর্ভুক্ত। তো বিষয়টা হচ্ছে, আমরা এই আলোচনা থেকে যে বিষয়টা বুঝতে পারলাম, যে যোগাযোগটা হচ্ছে প্রকৃতপক্ষে তথ্য, তত্ত্ব, ধারণা, অনুভূতি, মতামত একজন অন্যজনের সাথে স্পষ্টভাবে আদান প্রদান করার একটা ক্ষমতা বা মাধ্যম। এর মধ্যে শুধুমাত্র কথা বলেই যে এটা বা লিখেই এটা করতে হবে এমনটি নয়, বরং আরেকজনের কথা শুনতে হবে, আরেকজনের কথা বুঝতে হবে এবং তার উপযুক্ত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাও হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত। কথা বলা বা লেখা ছাড়াও ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমেও যোগাযোগ রক্ষা করা যেতে পারে। তো আমরা বুঝলাম যে যোগাযোগের দক্ষতা হচ্ছে একজনের অনুভূতি আরেকজনের সাথে শেয়ার করা, একজনের জ্ঞান আরেকজনের সাথে শেয়ার করা, একজনের কর্মের যোগ্যতা বা দক্ষতা অন্যকে জানানোর একটা সুযোগ তৈরি করে দেওয়ার একটা প্রক্রিয়া বা পদ্ধতি হচ্ছে যোগাযোগের দক্ষতা। তো এখানে আমরা সর্বশেষ যে বিষয়টি, বিষয়বস্তু জ্ঞান, অর্থাৎ শিখন শেখানো, শিখন শেখানো দক্ষতা ও কৌশল, এই বিষয়ের সাথে সম্পৃক্ত যে চারটি বিষয়, তার মধ্যে চতুর্থ বিষয়টি হচ্ছে বিষয়বস্তু জ্ঞান। এখন শিক্ষক শিক্ষা দান করবেন, আর শিক্ষার্থী এই শিক্ষাদান প্রক্রিয়াকে গ্রহণ করবেন, শিক্ষাদানকে গ্রহণ করবেন।
বাট উভয়ের মধ্যে বিষয়বস্তুর জ্ঞান থাকতে হবে। যিনি গ্রহণ করবেন তার সঙ্গত কারণে জ্ঞান কম থাকতে পারে, কিন্তু যিনি জ্ঞান দান করবেন তিনি তাকে অবশ্যই ওই বিষয়ের উপরে, অধীত বিষয়ের উপরে মোটামুটি একটা সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে। সুস্পষ্ট জ্ঞান অর্জন ছাড়া কোনো শিক্ষক শিক্ষণ কার্যক্রমকে সফলতায় পৌঁছাতে পারবে না। অর্থাৎ বিষয়বস্তুর জ্ঞান যদি সুস্পষ্ট না থাকে, কন্টেন্ট নলেজ যদি সুস্পষ্ট না থাকে, তাহলে ওই শিক্ষক কোনো অবস্থাতেই শিক্ষার্থীদেরকে মন জয় করতে পারবে না। একটা পর্যায়ে শিক্ষক নিজে অত বিহ্বল হয়ে পড়বে যে এর পরবর্তী পর্যায়ে সে কি কথা বলতে চাচ্ছে শিক্ষার্থীদেরকে, বা কি বলবে। তো বিষয়বস্তুর জ্ঞান হচ্ছে, কন্টেন্ট নলেজ বলতে কোনো নির্দিষ্ট বিষয়ে বিষয়ে শিক্ষকের গভীর জ্ঞানকে বোঝায়। কোনো নির্দিষ্ট বিষয়ে শিক্ষকের গভীর জ্ঞান, আর শিক্ষার্থীর ও জ্ঞান, শুধু শিক্ষকের জ্ঞান নয়। যে বিষয়ে টিচিং দেওয়া হবে এই বিষয়ের উপরে একটা ধারণা, পূর্ব ধারণা যদি শিক্ষার্থীদের থেকে থাকে, তাহলে কিন্তু শিক্ষক কি করতে পারবেন, বিষয়বস্তুকে অতি সহজ ভাবে এবং সুন্দরভাবে শিক্ষার্থীদের মধ্যে প্রদান করতে পারবেন। আর যদি শিক্ষার্থীরা এই বিষয়ে একবারে কোনো জ্ঞান না থাকে, তাহলে শিক্ষকের জন্য খানিকটা কষ্টকর হয়ে যাবে শিক্ষার্থীদেরকে এই বিষয়ে বস্তু সংক্রান্ত জ্ঞান প্রদান করা। সঙ্গত কারণে শিক্ষকের কাজ হবে শিক্ষার্থীকে পূর্বের দিন, অর্থাৎ আগের দিন পাঠদান কার্যক্রম পরিচালনা করার পূর্বের ক্লাসে, পরবর্তী ক্লাসের বিষয়বস্তু সম্পর্কে যতদূর পারে তারা একটা তথ্য এবং তথ্য সংগ্রহ করে ক্লাসে উপস্থিত হবে, এ কথা বলা। তো এখানে এর মধ্যে আসলে এই বিষয়বস্তুর মধ্যে সম্পৃক্ত রয়েছে কি কি জিনিস আমরা দেখব। এখানে রয়েছে তথ্য। এই যে আমরা বেশ কয়েকটা বিষয় দেখছি, বিষয়বস্তুর মধ্যে থাকবে তথ্য। এই তথ্যটা শিক্ষক আহরণ করবেন, শিক্ষার্থীও চেষ্টা করবেন। এর ভিতরে থাকবে তত্ত্ব, এর ভিতরে থাকবে নীতি, তারপরে থাকবে এর ভিতরে ধারণা। এর এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বিষয়ের মধ্যে থাকবে, সেটা নাকি শব্দ ভান্ডার। অর্থাৎ আপনি শিক্ষক, আপনি শিক্ষার্থীদেরকে যে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন, শিক্ষার্থীদেরকে শিক্ষণ কার্যক্রম প্রদান পরিচালনার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করবেন, এই ওয়ার্ডগুলো অত্যন্ত অ্যাপিলিং, আবেদনমূলক। আপনি যদি গ্রাম্য ভাষায় সাধারণ মানুষ তাদের নিজস্ব অনুভূতিকে ব্যক্ত করার জন্য অনানুষ্ঠানিক পরিবেশে যে শব্দগুলো ব্যবহার করে, এই শব্দগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু শিক্ষার্থীদের মাঝে আপনার গ্রহণযোগ্যতা সঙ্গত কারণেই কমে যাবে। এজন্যে শব্দ ভান্ডার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ শব্দ ভান্ডারের উপরে ভিত্তি করে একজন বক্তার বক্তব্যকে কিন্তু বিশ্লেষিত হয়। অর্থাৎ বক্তার বক্তব্য কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু আবেদন মুখর, এই বিষয়টা কিন্তু প্রকৃতপক্ষে একজন শিক্ষক কি করতে পারে, সরি, একজন শিক্ষক কি তার শব্দ ভান্ডারের উপরে ভিত্তি করেই নিজেকে উপস্থাপন করতে পারে। যার শব্দ ভান্ডার যত সহজ, যার শব্দ ভান্ডার যত গ্রহণযোগ্য, যার শব্দ ভান্ডার যত কাঙ্ক্ষিত, যার শব্দ ভান্ডার যত আহ বিস্তারিত বলা যাবে, সংক্ষিপ্ত অথচ বিস্তারিত, তার বক্তব্য সমাজের কাছে, শিক্ষার্থীর কাছে ততই গ্রহণীয়। অর্থাৎ শব্দ ভান্ডার কি করতে হবে, এমন শব্দ ভান্ডার ব্যবহার করতে হবে যা শিক্ষার্থীরা সহজে বোঝে। আবার অর্থবহ, অর্থহীন, সহজবোধ্য কোনো শব্দ কোনো অবস্থাতে একজন শিক্ষকের প্রয়োগ করা সমীচীন নয়। এই জন্যে সহজ কথায় একজন শিক্ষককে তার পড়ানোর বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করে শিক্ষণ কার্যক্রমকে পরিচালনা করার পরিচালনা করতে হবে। তো এখানে যে বিষয়টা আমরা দেখছি, এখন যে বিষয়টা দেখবো, আমাদের মূল প্রশ্নে যে বিষয়টা ছিল, এই মূল প্রশ্নের যে বিষয়টা এখানে আমাদের ছিল, আমরা দেখি মূল প্রশ্ন ছিল দুইটা অংশে। একটা অংশ হচ্ছে এখানে যে শিক্ষণ, শিখন শেখানো দক্ষতা ও কৌশল কি, শিখন শেখানো দক্ষতা ও কৌশল কি। আর নাম্বার টু হচ্ছে, দ্বিতীয় পার্টটা এখানে ছিল শিখন শেখানো দক্ষতা ও কৌশলের মূল উপাদানগুলো কি কি। আমরা এখন এই অংশ নিয়ে কথা বলবো, শিখন শেখানো
দক্ষতা ও কৌশলের মূল উপাদানের উপরে আমরা এখন কথা বলবো। এই মূল উপাদানটা হচ্ছে, আমরা এখানে আসি, মূল উপাদানগুলো: শিখন শেখানো দক্ষতা ও কৌশলের মূল উপাদান। নাম্বার ওয়ান, শিক্ষণ পদ্ধতি। নাম্বার টু, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা। নাম্বার থ্রি, যোগাযোগ দক্ষতা। নাম্বার ফোর, শিক্ষণ উপকরণ। নাম্বার ফাইভ, মূল্যায়ন। এবং নাম্বার সিক্স, পেশাগত উন্নয়ন। তো আমরা ইতিপূর্বে কিন্তু এই যোগাযোগের দক্ষতা পর্যন্ত আমরা কথা বলেছি। এখন আমরা নাম্বার ফোর, অর্থাৎ এই শিক্ষাদান কৌশলের যে মূল উপাদান, এই উপাদানের তিনটির উপরে আমরা কথা বলেছি। এখন আমরা চতুর্থ নাম্বারের উপরে কথা বলবো, শিক্ষণ উপকরণ। অর্থাৎ শিক্ষাদান করতে যে একজন শিক্ষক যে উপকরণ ব্যবহারের মাধ্যমে তার শিক্ষাদান কার্যক্রমকে সহজবোধ্য এবং কাঙ্ক্ষিত করে তুলতে পারেন, সেটাই হচ্ছে শিক্ষা উপকরণ। এই শিক্ষা উপকরণ বা শিক্ষণ উপকরণ যেটাই বলি না কেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষার্থীদেরকে শিক্ষাদান কার্যক্রমে অধিক আগ্রহী করে তোলার ক্ষেত্রে, এবং শিক্ষাকে শিক্ষণ কার্যক্রমকে সহজবোধ্য করে উপস্থাপন করার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা এখানে শিক্ষণ উপকরণগুলি কি কি সেটা আমরা দেখব। তাহলে শিক্ষণ উপকরণ কি, আমরা এটা বুঝলাম যে এটা হচ্ছে শিক্ষাদানের পাশাপাশি একটা কি বলা যায়, চার্ট, মডেল, কম্পিউটার, প্রজেক্টর ইত্যাদির ব্যবহার, ছবি এটা থাকতে পারে। এরকম ধরনের কিছু বিষয়ের ব্যবহার যা নাকি শিক্ষাদান কার্যক্রমকে আরো বোধগম্য এবং আকর্ষণীয় করে তোলে। শিক্ষকের উচিত পাঠের বিষয়বস্তুর সাথে সঙ্গতি রেখে উপযুক্ত উপকরণ নির্বাচন। তো উপকরণ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই বিষয়টি বিবেচনা করতে হবে যে শিক্ষক শিক্ষা দিচ্ছেন রবীন্দ্রনাথের উপরে, রবীন্দ্রনাথের ছবি না দেখিয়ে রবীন্দ্রনাথকে, এটা শিশু ক্লাসের শিক্ষার্থীরা জানলো না, তার ছবি কোনোদিন দেখিনি, তার পুঁথির বাড়ি নিয়ে আলোচনা করা, এটা কিন্তু যুক্তিসঙ্গত হয়। যদিও রবীন্দ্রনাথের পুঁথির বাড়ি রবীন্দ্রনাথের সাথে সম্পৃক্ত, কিন্তু প্রথমে শিশু বাচ্চাদের মানে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথের ছবিটাই হচ্ছে ওই ক্লাসের জন্য অধিক গ্রহণযোগ্য। রবীন্দ্রনাথের ছবি দেখানোর পরেই আমরা তার পুঁথির বাড়ি সম্পর্কে আলোচনা করতে পারবো বা পুঁথির বাড়ির ছবি এখানে উপস্থাপন করতে পারবো। বাট যদি একই ক্লাস আমরা যখন উপরের ক্লাসে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে ক্লাস 9, 10 অথবা 11, 12 এই জাতীয় ক্লাসে আমরা এই রবীন্দ্রনাথের উপরে আলোচনা করি, তখন রবীন্দ্রনাথের ছবিটা অত বেশি প্রাধান্য পাবে না। সেখানে প্রাধান্য পাবে তার ক্লাস, ক্লাসে প্রাধান্য পাবে তার পুঁথির বাড়ির ছবিটা অধিক গ্রহণযোগ্য। কারণ এই শিক্ষার্থীরা কিন্তু ইতিপূর্বে রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক পড়েছে, অনেক জেনেছে, অনেক জানার চেষ্টাও করেছে। সঙ্গত কারণে তার পুঁথির বাড়ি এর সম্পর্কে অনেকের জ্ঞান কম থাকতে পারে, অনেকের জ্ঞান নাও থাকতে পারে। সঙ্গত কারণে এই উচ্চ ক্লাসে এসে আমরা যেমন রবীন্দ্রনাথের কুঠির বাড়ির ছবিটি সম্পৃক্ত করতে পারবো, তেমনি শিশু ক্লাসে রবীন্দ্রনাথের ছবি দিয়েই আমরা ক্লাসকে, কি বলা যায়, যে ক্লাসকে পরিচালনা করার চেষ্টা করবো। তো এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে শিখন শিখানো দক্ষতা ও কৌশলের মূল ভিত্তির চতুর্থ নাম্বার আমরা শিক্ষণ উপকরণ পেলাম। এরপরে পঞ্চম নাম্বার যেটা পাবো সেটা হচ্ছে মূল্যায়ন। এই মূল্যায়নটা শিক্ষার্থীদের জ্ঞান, তাদের দক্ষতা অর্জনের অগ্রগতি মূল্যায়নের জন্য বিভিন্ন কৌশলের একজন শিক্ষক মূল্যায়ন হয়ে থাকেন। যেমন গঠনমূলক মূল্যায়ন হতে পারে, স্বমূল্যায়ন হতে পারে, সহকর্মীদের মূল্যায়ন হতে পারে। মূল্যায়ন শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে নয়, বরং শ্রেণীকক্ষে আলোচনা, প্রকল্প এবং অন্যান্য কার্যকলাপের মাধ্যমে এটা হওয়া উচিত বলে আমরা মনে করি। এরপরে হচ্ছে পেশাগত উন্নয়ন, নাম্বার সিক্স, যেটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একজন শিক্ষকের জন্য। এই পেশাগত উন্নয়ন ছাড়া একজন শিক্ষক তার জীবনে কখনো একজন সুশিক্ষক হয়ে জন্মগ্রহণ করার সুযোগ পাবে না। সঙ্গত কারণে এই পেশাগত উন্নয়নটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষকের জন্য। তো পেশাগত উন্নয়ন কি জিনিস? শিক্ষকের উচিত নিয়মিত প্রশিক্ষণ। পেশাগত উন্নয়ন হচ্ছে যে বিষয়ে সে আছে, অর্থাৎ এজ এ শিক্ষক হিসাবে তার দক্ষতা, তার যোগ্যতা, তার জ্ঞান সবকিছুকে অধিক ফলপ্রসূ করে তোলার জন্য প্রতিনিয়ত অধ্যয়ন করা, প্রতিনিয়ত অধ্যয়ন করা এবং এই অধীত বিষয় সম্পর্কে প্রতিনিয়ত
শিক্ষার্থীদের মাঝে আলোচনা ও পর্যালোচনা করে ওই অধীত বিষয়ের উপরে আরো নতুন নতুন দক্ষতা, নতুন নতুন কৌশল, যোগ্যতা অর্জন করে শিক্ষার্থীদেরকে নতুন নতুন কৌশলে শিক্ষাদান প্রক্রিয়াকে সম্পাদন করার একটা যোগ্যতা তৈরি করাই হচ্ছে পেশাগত উন্নয়ন। তো এই পেশাগত উন্নয়ন একজন শিক্ষক কিভাবে করবেন? একজন শিক্ষক পেশাগত উন্নয়ন করবেন মূলত স্টাডির মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে, এরপর তার প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে, এরপর বারবার সহকর্মীদের সাথে আলোচনা এবং পর্যালোচনার মাধ্যমে, এরপরে আর কি করবেন? শিক্ষার্থীদেরকে তাদের মতামত ব্যক্ত করে, তাদের মতামত ব্যক্ত করার মধ্য দিয়ে নিজস্ব যে জ্ঞান এবং দক্ষতা রয়েছে তাকে সংমিশ্রণ করেই শিক্ষক তার শিক্ষাদান কার্যক্রম যদি পরিচালনা করতে পারেন, তাহলে তার পেশাগত উন্নয়ন সম্ভব হবে। তো আমরা এই ছয়টি বিষয়কে শিক্ষাদান কৌশল, অর্থাৎ শিখন শেখানো কৌশল, দক্ষতা ও কৌশল এর ভিত্তি হিসাবে উপস্থাপন করতে পারি। এই প্রশ্নটি যদি আপনাদের পরীক্ষা আসে, তাহলে এভাবে মোটামুটি উপস্থাপন করলে একটা মানসম্মত উত্তরপত্র লেখা সম্ভব হবে বলে আমি মনে করি। তো এখানে আমরা আজকে যে বিষয়, যে প্রশ্নের উপরে আলোচনা করলাম, এই প্রশ্নের উপরে যদি আপনাদের আর কোনো কিছু জানার থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা গ্রুপের মাধ্যমে আমার কাছ থেকে জানার চেষ্টা করবেন, অথবা সরাসরি ক্লাসে এসেও আপনারা যখন ক্লাস হয় তখন ক্লাসে বসে আমার সাথে আলোচনা করে বা আলোচনা পর্যালোচনার মাধ্যমে আমরা এই বিষয়গুলোর উপরে আরো গভীর জ্ঞান অর্জন করার সুযোগ পাবো। তো আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।